রাত শেষ, দিন শুরু, বাড়ির প্রত্যেকটা মহিলাদের কাজবাজও শুরু। শুভ সকাল, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। এই দেখো, ঘুম থেকে উঠে আমি আগে প্রেসার কুকারে ভাত বসিয়ে দিলাম। এটাই হয় আমার প্রত্যেক দিনের রুটিন, যে না আগে মানে রান্নাটা চাপিয়ে দিয়ে নিয়ে তারপরে সংসারের যা সমস্ত কাজ আছে সব আস্তে আস্তে সেরে নেব। এদিকে দেখো, ভাত বসিয়ে দিয়ে আমি ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। তোমাদেরকে তো বলি, সকাল সকাল আমি শুধু এইটুকুই ঝাড় দিতে পারি, সম্পূর্ণ ঘর ঝাড় দিই না, কারণ এই ঘরটাতেই সকালবেলা সমস্ত কিছু হয়। আয়ুষকে স্নান করিয়ে এসে এখানে তেল মাখা, জামা পরানো, খাওয়ানো, তারপরে আমার রান্না করা, সব কিছুই, হাত মুখ ধোয়া সব এখানে, এই যে সামনের বেসিনটাতে সব কিছু এখানেই হয় আর কি। তো সেই জন্য এই ঘরটাকে আমি ভালো করে ঝাড় দিয়ে নিই। আর বেডরুম ঝাড় দিয়ে একেবারে বিছানা তুলে তারপরে, কারণ ওই যে বললাম, একটা ঘর গ্রামের বাড়িতে থাকতে যেমন 14 বার ঝাড়ু দিতাম, এখানে তো সেটা হচ্ছে না। তো এতবার ঝাড় দিতে পারি না বলি, এত বড় রুম, সেই জন্য আমি একবারেই কাজ ছেড়ে একবারেই ঝাড় দিই। ওই বিছানাপত্র তুলে নিয়ে তারপরে ঝাড় দিই। এই গলিটাকেও ঝাড় দিয়ে নিলাম, কারণ এখান দিয়ে যাওয়া আসাটা করে, তো সেই জন্য এই জায়গাটাকেও ভালো করে ঝাড় দিয়ে নিলাম। ব্যাস, প্রেশারের সিটি লেগে গেল, এবার আর আমার চিন্তা নেই। এদিকে চলো, কিছু বাসন আছে, সেই বাসনগুলোকেও ভালো করে ধুয়ে নিচ্ছি। আর বেসিনটার মধ্যে কি হচ্ছে, মানে সিঙ্কটার মধ্যে কি হচ্ছে, জল জমে যাচ্ছে। আর নোংরাগুলোকে তো আমি হাতে নিয়ে ওই প্লাস্টিকের মধ্যে রাখছি, তারপরও জানি না কোথার থেকে, মানে কিছু হয়তো আটকে তো থাকেই, না থাকলে তো জলটা পাস হয়ে যেত, জলটা আটকে থাকে, তারপরে ওই চাকু দিয়ে বা কিছু দিয়ে খোঁচা দিলে তারপরে ওই জলটা আর কি বের হয়। তো এই একটা সমস্যা দেখা দিচ্ছে। তার মধ্যে সিঙ্কের নিচের যে পাইপটা আছে সেটাও আবার লিক, তো নিচে আমাকে বালতি দিয়ে রাখতে হয়, মানে নানান সমস্যা এই ঘরটার মধ্যে। এই তো সেই, কখনো মোটর বন্ধ হয়ে যাচ্ছে, জল পড়ছে না, মানে কি সমস্যা, মানে কি বলবো, বারবার মালিককে ফোন করতে হয়। ভাগ্যিস বাড়ির মালিকটা ভীষণই ভালো। চলো এখন একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ডাল তো বানাবো, তবে আজকে একটা নতুন জিনিসে বানাবো। আমি আজকে ব্যবহার করছি আগারোর এলিট হার্ড অ্যানোডাইজ হান্ডি, যেটা রয়েছে 3.5 লিটার। আর এটা কিন্তু এনাফ একটা ভালো কোয়ান্টিটিতে বিরিয়ানি তৈরি করার জন্য। এছাড়াও অনেক ডিশ রান্না করতে পারবে। আগারো এলিট হার্ড অ্যানোডাইজ হান্ডি থিকনেস রয়েছে 4 mm অ্যান্ড ইজ নট ইন্ডাকশন কম্প্যাটেবল। আর এটার হ্যান্ডেল খুবই স্ট্রং, যেটা কিনা রান্না চলাকালীন খুব সহজেই হাতে ধরতে পারবে। আর এই যে ঢাকনাটা দেখতে পাচ্ছ, এই ঢাকনাটার জন্যই খুব কম সময়ে কিন্তু রান্না করা যায়। দিস কুকওয়্যার ইজ নন টক্সিক, স্ক্র্যাচ রেসিস্ট্যান্ট, ডিউরেবল অ্যান্ড নন রিঅ্যাক্টিভ। এখানে কিন্তু তোমরা তোমাদের পছন্দের সমস্ত রান্নাই করতে পারবে, যেমন ধরো বিরিয়ানি, ডাল, পোলাও, ক্ষীর। আমি যেমন আজকে একটু ভেজ ডাল বানাচ্ছি, তো ভাবলাম চলো রান্নাটাও তোমাদের সাথে শেয়ার করি। বিশ্বাস করো, এত ভালো লাগছে রান্না করতে। আর এখানে কিন্তু তোমরা সব ধরনের হাতা ইউজ করতে পারবে, কাঠের বলো, স্টিলের বলো, প্লাস্টিকের বলো, সব ধরনের ব্যবহার করতে পারবে। তো দেখো, দেখতে দেখতে আমার সুন্দর ভেজ ডালটা হয়েও গেল, এবার একটু ঢেকে দেবো। এই কুকওয়্যারটিকে তোমরা খুব সহজেই পরিষ্কার করতে পারবে, তার সাথে কিন্তু রয়েছে 2 বছরের ওয়ারেন্টি। আর এটাকে পরিষ্কার করার জন্য কিন্তু কোনো রকম স্ক্র্যাপ বা কোনো ধারযুক্ত বস্তু কিন্তু ব্যবহার করবে না। একদম সফট নরম কিছু দিয়ে বা কাপড় দিয়ে তোমরা এটাকে কিন্তু পরিষ্কার করতে পারো। পরিষ্কার করার সময় একটু গরম জল দিয়ে পরিষ্কার করলে বেশ ভালো হয়। তোমাদের হাতের পাশে যদি কোনো রকম স্পঞ্জ থাকে, সেটা দিয়েও তোমরা এটাকে পরিষ্কার করতে পারবে। আর পরিষ্কারের পর ভালো করে এটাকে শুকিয়ে নেবে। আজকের এই কুকওয়্যারটি যদি ভালো লাগে, তোমরা অবশ্যই ডেসক্রিপশনের লিঙ্ক থেকে তোমরা এটা পারচেস করতে পারবে। মানে যা যা সমস্যা হচ্ছে, আমরা যখন গুয়াহাটিতে থাকতাম তখন এরকম কিন্তু ছিল না, অনেকটা অন্যরকম ছিল, অনেক চেঁচামেচি করতো, অনেক মালিক ছিল, অনেক ঘরে তো ছিলাম, তো মানে অনেক রকমভাবে চেঁচামেচি করে ভাড়াটেদের সাথে, যেহেতু অনেকগুলো ভাড়াটি হয়ে যায়। তারপরে দেখো, সব ভাড়াটি তো আবার সমান হয় না, কিছু কিছু মানুষ থাকতো নোংরা করে রাখতো, তো সেই ক্ষেত্রেও চিল্লা হাল্লা করতো। তো এরকম অনেক মালিক দেখেছি, ভালোও দেখেছি, খারাপও দেখেছি, মানে ছোটোর থেকে এই এক্সপিরিয়েন্সটা আছে। কিন্তু এখানে এসে সবটাই ভালো, কারণ আমাদের ফ্ল্যাটে কিন্তু আমাদের মালিক থাকে না, ওনার আলাদা বাড়ি আছে। আমাদের ফ্ল্যাটগুলোতে শুধু আমরা ভাড়াটিয়ারাই থাকি। সবই তো ঠিক আছে, শখ করে তো নেলসগুলো লাগালাম, এবার তো বিশাল চাপে পড়ে গেলাম, না পাচ্ছি ভালোভাবে বাসন মাজতে, না পাচ্ছি সংসারের কোনো কাজ করতে। আজ মঙ্গলবার, সকালবেলা একটু কাজের চাপটা বেশি রয়েছে, এই পরিষ্কার করতে হবে, এটা পরিষ্কার করতে হবে, সেটা মুছতে হবে। তাই সকাল সকাল করে সব কিছুই মুছে একদম পরিষ্কার করে নিচ্ছি, যাতে করে দুপুরে রান্নাবান্নাতে কোনো রকম সমস্যা না হয়। ওই দেখো পিঠের বাটিটা, সেটাকে আবার তুলে নিয়ে এখন বেসিনে রাখবো। পিঠের তেলের বাটি আর কি, সে 2 দিন থেকে এখানেই আছে, তো এটাকে এখন নিয়ে ওই বেসিনে রাখবো, এটাকে ধুয়ে পরিষ্কার করে নেব। শুভ সকাল, অনেক শুভেচ্ছা, ভালোবাসা। বসলাম, সকালের সমস্ত কাজকর্ম হয়ে গেল, এবার আয়ুষকে ডেকে আসলাম নতুন আর একটা ভিডিওতে। সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আয়ুষকে গিয়ে ডেকে আসলাম তাড়াতাড়িতে উঠে,
এবার হচ্ছে ওকে আমি কি ব্রাউন ব্রেড, ওকে আমি আজকে যেহেতু মঙ্গলবার সমস্ত কিছু মুছে টুছে নিলাম, আমার কালকেই মুছে রেখেছি সব, এটা সমস্যা না হয়। দেখতে পারলে এত বড় বড় নেলস নিয়ে মানুষ সত্যি কাজ করে কিভাবে। আমি অনেককেই দেখেছি, আজকাল বেশিরভাগ মানুষের হাতে এরকম বড় বড় নেলস থাকে, যারা এরকম ইউটিউবে ভিডিও করে বা ইনস্টাগ্রামে, ওরা কিভাবে কাজ করে আমি সত্যিই জানি না, আমার তো অভ্যেস নেই, খুব অসুবিধা হচ্ছে। আর আজ যেহেতু মঙ্গলবার, তো সেহেতু আজকে না কোনো রকম কিছু বানিয়ে দেবো না, মানে আয়ুষের টিফিনের কথা বলছি, টিফিন বানিয়ে দেবো না, ওই জ্যাম আর পাউরুটি দেবো। ওকে জিজ্ঞাসা করে নিয়েছি খাবে কি না, কারণ ওকে না জিজ্ঞাসা করে দিলে আবার টিফিন ঘরে চলে আসবে। তো ও বলেছে হ্যাঁ আমি এটা খাবো, তো সেই জন্য ওকে এই যে আমি একটুখানি ব্রেডের মধ্যে জ্যাম লাগিয়ে দিচ্ছি। আর বেশ কয়েকদিন পর পর যদি একটু নিত্য নতুন খাবার খায় তাহলে ওর ভালো লাগে, একঘেয়েমি খাবার হলে সেটা আবার খেতে যাবে না। তো দেখো এবারে যে ব্রেডের মধ্যে জ্যাম লাগিয়ে দিচ্ছে, আমার তো ভীষণ ভালো লাগে ব্রেড জ্যাম। আর এদিকে দেখো ওকে ওইদিকে টিফিন রেডি করে দিয়ে, সমস্ত কিছু রেডি করে দিয়ে ও এখন ওর বাবা স্নান করে দিচ্ছে, তো ভাবলাম আমি একটুখানি খেয়ে নিই, আমারও ভীষণ খিদে পেয়ে যায় সকাল সকাল হলে। আর এই যে নখগুলো দেখতে পারলে রাক্ষসনীর নখ একদম। তো চলো এখন খেয়ে নিই, একটা ব্রেড খেয়ে তারপরে আবার আয়ুষকে বাকি রেডিগুলো করাবো। যেই না আয়ুষের জন্য জলটা গরম করলাম, হঠাৎ মনে পড়লো কালকে তো এতগুলো হোমওয়ার্ক করলাম, তারপরে একটু খাতাটা চেক করি। আমি প্রত্যেক দিন যাওয়ার আগে খাতা বই সব কিছু চেক করে দিই। ও বাবা, দেখি বাংলা খাতার মধ্যে বাংলা একটা লেখা দিয়েছে, সেটা আয়ুষ লেখেনি। আসলে আমি দেখতে ভুলে গেছি, এই যে হয়েও গেছে, বেশিক্ষণের ছিল না, অল্প একটা হোমওয়ার্ক ছিল, কালকে এত এত হোমওয়ার্ক করেছি, ওটা আর আমার খাতাটা দেখা হয়নি। আসলে অনেকগুলো কপি একসাথে হোমওয়ার্ক করাতে হয়, তো তাড়াতাড়ি করে ওটা করিয়ে নিয়ে আগে ভাত খাইয়ে নিলাম, এখনও স্নান করতে যাবে। এই শীতকালে বাচ্চাদের নিয়ে খুব কষ্ট হয় সকাল সকাল স্কুল হলে। আমি তো কখনোই সকালে আগে স্কুলে দেইনি, তোমরা তো জানোই। গ্রামে যখন ছিলাম ওই 11টার মধ্যে স্কুল ছিল, তো বেলাই হয়ে যেত, রোদ উঠে যেত, ভালোভাবে স্নান টান করতে পারতো। তো ওই দেখো, তো যাকে ক্যামেরাটা ওর দিকে দিয়ে দিয়েছিলাম, স্নান করে মাত্র আসলো। তো যাকে ওই বাড়িতে কি হতো, একটু বেলা হতো, রোদ উঠতো, তারপরে স্নান করতো, কিন্তু এখানে তো সেটা হচ্ছে না, ওই কুয়াশার মধ্যেই গরম জল করে স্নান করাতে হচ্ছে। আর তাছাড়া কি করব, আস্তে আস্তে 2টো 2:30 বেজে যায়, তখন স্নান করালে আবার মানে বেলা হয়ে যায় বেশি আর কি। তা আমি ওকে স্নান টান করিয়েই পাঠাই আর কি স্কুলে। তো আয়ুষ রেডি হয়ে গেছে, এই যে স্কুল ড্রেস এখনও দেয়নি স্কুল থেকে, আমার মনে হয় এপ্রিলের আগে আগেই দেবে, কারণ এখনও তো স্কুলটা মানে ওদের তো এপ্রিল থেকেই শুরু হবে। এমনি ক্লাস না হচ্ছে, তারপরেও মেন যেটা ক্লাস সেটা এপ্রিল থেকেই হবে, তো সেই জন্য ড্রেস দেয়নি, তো এরকম নর্মাল ড্রেস পরেই যেতে হচ্ছে। তো চলো এবার যাক। ছেলেকে পাঠিয়ে দিয়ে সকালের খাবার দাবার খেয়ে ওষুধ খেয়ে মোবাইলের কাজকর্ম সেরে চলে আসলাম এবারে বিছানাপত্রগুলো তুলতে। আজকে বেড কাভারটা চেঞ্জ করেছি, আর ওই যে কমফর্টার সেটটা দেখলে ওটা ওটা তুলে ফেললাম। আমার বেড কাভার জিনিসটা নতুন নতুন একদমই পেতে রাখতে ইচ্ছে করে না, মনে হয় পুরোনোগুলোই পেতে রাখি, নরম থাকে, সফট থাকে। আর এই বেডশিটগুলো একদমই সফট হয়, এটা তো আমি তোমাদের হয়তো বলেছিলাম, আমি একটা শপিং মল থেকে পেয়েছিলাম কেনাকাটা করার পর আর কি, ওই দেয় না গিফট হিসেবে, তো সেরকমভাবে পেয়েছিলাম। আর এই বেডশিটটা না আমি অনেকের বাড়িতেই দেখেছি, আমার মনে হয় সবাই বোধহয় শপিং মল থেকেই পেয়েছে আর কি। তো যাকে আমার কালারটা খুব ভালো লাগে এটার, আর খুব সফট এই বেডশিটটা, তো এটাই পেতে রাখলাম। আর একটু দেখো এখন রোদ উঠে পড়েছে হালকা হালকা। বন্ধুরা পুরো নাজেহাল হয়ে যাচ্ছি যে কোন কাজ সেরে কোন কাজটা করব, বিশ্বাস করবে না। তোমরা হয়তো ভাববে দিদির ব্লগগুলো বা এপি ব্লগসের ব্লগগুলো কেন এতটা দিন দিন অন্যরকম হয়ে যাচ্ছে, যে সেরকম কোনো কাজ বাজ শেয়ার করতে পারছে না। সত্যি কথা বলতে গেলে কি বলতো, বসে বসে আমি যেই মোবাইলের কাজগুলো করি, এত ব্র্যান্ড শ্যুট থাকে, এত সেগুলো এডিটিং থাকে, সেগুলো পোস্ট করার দায়িত্ব থাকে, মানে মাথাতে পুরো প্রেশার। কারণ ব্লগ আমাকে সবগুলোই করতে হবে, যেহেতু সোশ্যাল মিডিয়াতে আছে, কাজ তো করতেই হবে। এবার কি হয়েছে, যেই কাজগুলোও আমি করতাম সেগুলো তো আমি করতে পারছি না, সেগুলো আমার বর করে দিচ্ছে। এবার বর বলে আমি আমার কাজের ভিডিও করব না, আমার ভালো লাগে না। আমি নর্মালি কাজ করব তাড়াতাড়ি করে, ছেলে মানুষ বুঝতেই পারছো। ও এবার সেই কাজের ভিডিওগুলো করতে চায় না। এবার ওর কাজ তোমরা কী বা দেখবে, একটা ছেলে মানুষের কাজ আমাকে দেখে দেখে অভ্যস্ত, তারপরেও তোমরা ভালোবাসো, ওকে দেখো, কিন্তু ও কাজের ভিডিও করতে চায় না। এবার আমি যেই কাজগুলো করতে পারছি না সেগুলো তো ও করছে। এবার আমি সংসারে কাজ করতে পারছি না। এবার আমার শরীর খারাপগুলোও যদি আমি তোমাদের দেখাই যে আমার এই হচ্ছে সেই হচ্ছে, তাহলেও তো অসুবিধা, সেগুলোও দেখানো যাবে না।
তো কি করব বলো তো, ব্লগিংটা করব কিভাবে? তারপরেও আমি যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি। এই যে হাঁড়ি নিলাম, এতক্ষণ যত কাজ আছে সেগুলো করলাম। সকাল থেকে প্রোডাক্ট ঢুকতেই থাকে, কাজের ব্র্যান্ডের পার্টের কাজের প্রচুর প্রোডাক্ট ঢুকতে থাকে, সেগুলোকে রিসিভ করা, সেগুলোকে মানে অনেক রকম কাজ থাকে, তোমাদেরকে বোঝাতে পারবো না। চলো এবার আমি হাঁড়ি আগে মানে ভাত বসাবো, রান্না করব। দেখো ভাবলাম স্নান টান করে রান্না করবো, কিন্তু হবে না। স্নান করে রান্না করতে গেলে ছেলে এসে খেতে পারবে না, টিউশনের মাস্টার চলে আসবে। তো আমাকে তার জন্য আগেই ভাত ঠাত বসিয়ে দিই, ও ডাল আনতে গেছে, ডাল বানাবো। আর রান্নাঘর একদম পরিষ্কার মোছামুছি সমস্ত কিছু। তো চলো তারপর ঠাকুর ঘরটা মুছে দেবো ওকে, না হলে তো পুজো দিতে পারবে না। তো চলো আগে ভাতটা বসিয়ে দিই, ওদিকে ঠাকুর ঘরটা মুছে দিয়ে আসি। এখন মোটামুটি পোস্ট হলো ভিডিও, এবার হচ্ছে জাগার কাজগুলো মানে আগের কাজগুলো আগে করে নিই। তবে এই যে সমস্ত বাসনকোসন ধোয়া হয়ে গেছে, শুধু এই হাঁড়িটা ছিল। তো ভাবলাম হাঁড়িটা একবারে ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে ভাত বসিয়ে দিই। ভাত বসিয়ে দিয়ে ওদিকে ওকে বললাম একটুখানি মুগের ডাল আনো, আজ একটু ভেজ ডাল খেতে ইচ্ছে করছে। কাল বিয়েবাড়িতে ভেজ ডাল খেয়ে আমার ভীষণ ভালো লেগেছে, তো ভাবলাম বাড়িতে আজকে ভেজ ডাল বানিয়ে ফেলি। তো চলো এদিকে ভেজ ডালও বসাবো, ওইদিকে আবার ঠাকুর ঘর মুছবো। একই জীবনে সবার কাছে কিন্তু ভালো হওয়াটা সম্ভব নয়, তাই না? এটা আমি আস্তে আস্তে বুঝতে পারছি। আমি ভাবছি সবাই যদি আমাকে ভালো বলতো, ভালোবাসতো, কারণ আমার এটাই মনে হয় না আমি কোনোদিন কাউকে কোনো রকম কটু কথা বলি না, কোনোদিন কাউকে খারাপ ইঙ্গিত করে কথা বলি না, কারোর সাথে কোনোদিন খারাপ ব্যবহার করি। তো আমার ক্ষেত্রে এটা মনে হয়। নিশ্চিন্তে ভাতটা বসিয়ে দিলাম। এবার সকালবেলা আমি একটু সিদ্ধ ভাতও খেয়েছিলাম, আয়ুষ যে খেয়েছিল সিদ্ধ ভাত সেটা আমি খেয়েছিলাম। আয়ুষের ওকে বললাম, ও বলে খাবে না, ও ওই মঙ্গলবার তো পুজো টুজো দিয়ে তারপরেই খাবে একবারে। তো এবার 1 মাসের ওষুধই অর্ডার দিলাম, 2 মাসের ওষুধ অর্ডার দেওয়ার মতো টাকা হাতে সেরকম ছিল না। তো পেমেন্ট ঢুকতেই ওষুধ অর্ডার দিয়েছে। আর 1 মাসের ওষুধ মানেই বুঝতে পারছো পুরো 12-13 হাজার টাকার কাছাকাছি চলে যায়। হ্যাঁ, তো 1 মাসের ওষুধ আর 1 মাস দেখতে দেখতেই চলে যায়। তো সামনে আবার ডাক্তার দেখানি, সেটার ভিজিট, তো সব কিছু মিলে বুঝতে পারছো। তো চলো এবার হচ্ছে ঠাকুর ঘরটা মুছে দিই ওকে। তো চলো পুনে যাওয়ার যেহেতু সামনে ফেব্রুয়ারিতেই পুনে যাবে, তো সেই জন্য ওখানেও কিন্তু প্রায় মিনিমাম ধরে রাখো 35-40 হাজার টাকার কাছাকাছি আমাদের যেতে আসতে সব কিছু মিলিয়ে। ডক্টরের ভিজিটই 4 হাজার টাকা নেয় আর কি। তারপরে ওখানে গিয়ে সব যে রেগুলার টেস্টগুলো হয় সেই টেস্টগুলো করানো হবে, টেস্টের রিপোর্ট 40-50-এর কাছাকাছি, মানে 50 ধরে রাখা হয়েছে। 50 হাতে নিয়েই আমাদের কিন্তু যেতে হবে। তো সেই কথা ভেবে আমি ভাবলাম 1 মাসের ওষুধ নিয়ে আবার ওখানে গিয়ে আবার বাকি ওষুধটা নিয়ে আসবে। তো এই ভেবে মানে 1 মাসের ওষুধ অর্ডার দিলাম। তো এবার দেখো এই ঘরটা ঝাড় দিয়ে নিলাম, ঝাড় দিয়ে এবারে ওকে ঘরটা মুছে দেবো। এবারে এই ঘরটাও মোটামুটি ঝাড় দিয়ে নেব। ঘর কি বলি বলো তো, এত নোংরা হয় না, মানে উপরে থাকি কি হবে, এই জানলা দিয়ে এত রকমের ধুলোবালি, আর পায়ে ধুলোবালি পড়লে আমার মাথা গরম হয়ে যায়। তো সেই হিসেবে ওই যে বারবার রান্নাঘরটাকে আমার একটু বারবারই ঝাড় দিতে হয়, যেহেতু এই ঘরটাতেই আমরা বেশি সময় কাটাই। তো বন্ধুরা এখানে দেখো বর নিয়ে আসলো সবজি, এগুলো এখন সবজি কাটবো সবগুলো। কি কি রান্না হবে, মুগের ডালটাকে বসিয়ে দেবো এখনই। আর বতুয়া শাক এনেছে, ফল এনেছে, আপেল এনেছে। তো আর ওদিকে ও কি করছে চলো দেখাই তোমাদের। ধোপা ধোপা। তো এদিকে দেখো সবজি, বাঁধাকপিটা নষ্ট হয়ে যাবে, এটাকে ভাজা করব। বাঁধাকপির ভাজা না হলে গরম গরম বড়া করতে পারি। দেখি কি করি, করব ভেজ ডাল। এই যে মটরশুঁটি আছে, গাজর আছে, এগুলো দিয়ে ভেজ ডাল করব। বড় বড় নখ, মানে কি বলবো, আর হাতটা গেল কেটে, মানে ওই বটি দাওয়ের মধ্যে সবজি কাটতে কাটতে নখে লেগে আঙুল কেটে গেল আর কি, 2 জায়গায় আঙুল কেটে গেছে। তো যাকে ওকে দেখলে না খুব খারাপ লাগে। কি বলো তো, কোনো দিন যেই মানুষটাকে আমি কাপড় ধুতে দিইনি বা দেখিনি, কারণ সমস্ত কাজ তো আমি একাই করতাম, মানে সংসারের আগে তো তোমরা দেখতে, কিন্তু এখন যেহেতু পারছি না তাই ও আমাকে ধুতে দিচ্ছে না, আর আমিও ধুতে পারছি না আর কি। এই যে বসে আছে না, এই বসে থাকাটাও মানে সবজি যে কাটবো আমি সেটাও কাটতে পারি না, মানে খুব কষ্ট হয় আর কি। কোনো রকম বসে একটু সবজি কাটি, বেশিরভাগ সময় সবজি কিন্তু আমাকে ওই কেটে দেয় বসে বসে। তো সব কিছুতেই সমস্যা, দাঁড়ানো সমস্যা, বসাতে সমস্যা, সব কিছুতেই সমস্যা হচ্ছে। আবারও বলছি সবার কিন্তু প্রেগনেন্সি জার্নিটা সমান যায় না, যেমন ওই যে আমার আয়ুষের ক্ষেত্রে এরকম কোনো সমস্যা হয়নি। তো চলো এবারে ও কাপড়গুলো ধুয়ে তারপরে আবার আসবে, আমাকে একটু শাকও বেছে দেবে। তো
তো চলো এবারে আমি এই সবজিগুলো কেটে নিই। মোটামুটি সবজি কেটে নিলাম। দেখো আলু, বেগুন, বাঁধাকপি ভাবলাম যে বড়া করব, কিন্তু কত রকমের বড়া করব। এদিকে আবার ভাজবো, জলপাই আলু একটুখানি ভাজা না করলে ডাল দিয়ে আমার ভালো লাগবে না, মানে যেহেতু ভেজ ডাল করবো একটুখানি ভাজাভুজি না হলে ভালো লাগবে না। এই যে ভেজ ডালের জন্য দেখো সব করে নিয়েছি। ব্রোকলি ছিল একটুখানি, ব্রোকলিটাও কেটে নিলাম। মটরশুঁটি, গাজর, টমেটো এটা দিয়ে ভেজ ডাল করবো, আর এটা ঘন্ট করবো। আর এই যে কাপড় ধুয়ে আসলো, বর বেশি দিচ্ছে শাক, এটাই করবো তো। হ্যাঁ কি বলবো, কাপড় ধুয়ে আসলে আমি করলাম না, তো যেটা যেটা করা ওইটাই না কম, যাদের যাদের সুখে থাকতে ভূতে গেলায় তাড়াতাড়ি বিয়ে করে না। তোমার চ্যানেলে পোস্ট হয়েছে? সকালে একটা করলাম। তোমার চ্যানেলের কথা কাউকে বলবো না? কি বলবো, সার্চ করলে আসবি না এখন। যাই হোক, আয়ুষের বাবারও চ্যানেল আছে, আমরা ও এখন বলবে না, বলে না আমি আগে যদি ভিউ হয় তাহলে কোনোদিন বলবো। তো যাই হোক, ও কাজ করছে, খাটছে চ্যানেলের প্রতি সারা দিন, সকাল থেকে প্রচুর পোস্ট সব জায়গাতে, ফেসবুক ইউটিউব দুটোতেই। তো এখন নাকি ও বলবে না, বলে না কোনো প্রমোশন নয়, আমি একাই দাঁড়াবো। ইস, কিন্তু ভালো রিচ আছে ওর চ্যানেলে ইউটিউবে। তো যাকে আমরা আর বলছি না, নাম গেসও করবে তোমরা, না হলে গেস করে ফেলবে অনেকেই, আমরা বলবো না। তো এবার দেখো ওই যে বতুয়া শাক পাচ্ছে, শাক ছাড়া তো ভাত হয় না বলে দেশি মানছি বলি কথা, সেটার জন্য না নিরামিষ শাকটা লাগে। তুমি কি আয়ুষকে দিয়ে এসে স্নান করে পুজো দিবা? আমার কিন্তু ঠাকুর ঘর মোছা টোছা সব হয়ে গেছে। হ্যাঁ, তো চলো 1টা বাজে যেহেতু, আর 1 ঘন্টা হাতে আছে, আয়ুষকে নিয়ে এসে স্নান করে পুজো দিবে। আর আজকে এই যে ফল দিয়ে পুজো দিবে, হ্যাঁ মিষ্টি আনেনি। তো চলো এখন হচ্ছে আমি এটা কাটবো, জলপাই আলু কাটবো, পেঁয়াজ কলি আর হচ্ছে ইসে দিয়ে ভাজবো। ভাবলাম আমার এই বেগুনগুলো ভাজা খেতে ভীষণ ভালো লাগে, একদম পুরো কড়া তো সফট হয়। বেগুন ভাজবো? হ্যাঁ, কত সবজি করার দরকার নাই, কত সবজি করো না। এটা অবশ্য ঠিক, সবজি একদিনে করলে কালকে কি খাবো, তাই না? কিন্তু সবজি যে নষ্ট হচ্ছে, কি করবো তাই? এই যে বাঁধাকপিটা নষ্ট হচ্ছিল, এটা ঘন্ট করে ফেলাই অল্প। আরে আমাদের তো সব ঠিক আছে, কিন্তু আয়ুষ তো কিছু খায় না। শাক খাবে, ডাল খাবে, পাপড় ভাজবো, বাস ওর এটা দিয়ে হয়ে যাবে। তো ভেবেছিলাম জলপাই আলু ভাজাতে পেঁয়াজ কলি দেবো, তারপরে ও বললো আরে তুমি পেঁয়াজ কলি কেন দেবো, আজকে তো নিরামিষ, পেঁয়াজ কেন, পেঁয়াজের কলিও খাওয়া যাবে না। তারপর মনে পড়লো আরে হ্যাঁ তো ঠিক তো, তারপরে না হলে একটুর জন্য ভুল হয়ে যেত। তো এবারে দেখো এই যে কি করব, এখানে কি বসাচ্ছিলাম মনেই নেই, মনে হয় ডাল কি ফোড়ন দেবো না কিছু একটা তো করবো, জিরে ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, আমার নিজেরই মনে নেই। ও এখানে ভাজবো হচ্ছে বাঁধাকপিটাকে ভাজবো না, সরি ঘন্ট করে নেব। একটু বড় বড় করেই কেটেছি, বাঁধাকপিগুলো খুব সুন্দরভাবে গলে যায়, আর বেগুনগুলো যেহেতু একদম কচি তো সেহেতু আরও গলে যাবে। তো চলো এবারে লবণ দিয়ে ভালো করে ঢেকে যেরকম করে বানায় আদা জিরে বাটা দিয়ে সেইভাবেই বানাবো। তো এদিকেও আমাকে শাক বেছে দিচ্ছে আর জলপাই আলু কেটে দিচ্ছে, শাক বাছা হয়ে গেছে। এবার আমি সবজিগুলোকে দিয়ে গুছিয়ে নিচ্ছি, ভাতটাকে নামালাম, তারপরে প্রেশারে হচ্ছে ডাল সিটি দিচ্ছি, আর ওদিকে ঘন্টটাকেও বসিয়ে দিয়েছি। আর এবারে এই জায়গাটাও মানে রান্না করতে করতে এই জায়গাটাও আমি পরিষ্কার করে নিচ্ছি। তো বন্ধুরা এইমাত্র স্নান করলাম, স্নান করে এখনও ক্রিম ট্রিম কিছুই লাগাইনি, ওকে আগে ভাত দেবো, পাপড় ভেজে আমিও খেয়ে নেবো। ভীষণ খিদে পেয়েছে, বাজে এখন 3:30টার মতন। ঘর দুয়ার মুছে সমস্ত কিছু তারপর স্নান করলাম, আর দেরি হয়ে গেছে আজকে কাজ করতে করতে। তো এবারে হচ্ছে পাপড় ভাজছি, আয়ুষকে খাইয়ে দিয়ে বসিয়েছি, ওর ম্যাম আসবে। আয়ুষের বাবা পুজো দিয়ে উঠে বসে আছে, ও আবার একটু কোচবিহারে মানে হসপিটালে যাবে আমার ভাগ্নিকে দেখতে, তাই ওকে তাড়াতাড়ি করে আগে পাপড় ভেজে খেতে দেবো। আর কি কি রান্না হয়েছে চলো তোমাদের সাথে। তো এদিকে বাসন কুসন ধুয়ে পুরো পরিষ্কার, এদিকে তো ভাত আছে বললাম মানে কি ভাত আছে জানোই, আলু ভাজা, ফুলকপি ভাজা, ব্রোকলি ভাজা, সাথে ঘন্ট এই একটা, আর এখানে আছে ডাল, আজকে নতুন কড়াইয়ে ডাল বানিয়েছি, সুন্দর হয়েছে। তো এবারে ভাজবো পাপড়। তো এবারে চলো এই যে ভাতগুলোকে বেড়ে নিয়েছি, আমার আর আয়ুষের ব্যাপার, আয়ুষ তো বললাম খেয়েই নিয়েছে। আজকে নিরামিষ দিনে অনেক কটা রান্নাও হয়েছে, আর আয়ুষের ব্যাপার খেতেও বেশ ভালোই লাগবে। নিরামিষের দিনটাও একদমই খেতে চায় না, কি আর বলবো তোমাদেরকে। তো খাওয়া দাওয়া করার পর এই তো এখানে একটুখানি বসালাম, একটুখানি পায়েস বানাবো, তাও আবার বন্নি চালের, অনেকে বড়া চাল বলো, বন্নি চাল বলো, আর জানি না কি নামে ডাকা হয়, কারণ এটা আসামের চাল, এটা আমার বাবা আনে সবসময়। বড়া চাল বলে, বন্নি চাল বলে, আর জানি না কি নাম আছে এটা। তো এই চালটার পায়েস বানাবো, আমি কখনো বানাই নাই এটা, না আমরা সিদ্ধ করেই খাই, নর্মালি ভাতের মতন খাই, চিনি দিয়ে বা মধু দিয়ে, গুড় দিয়ে। তো ও বললো কি দুধ দিয়ে বানাও, তো দেখো তো কেমন লাগে। তো এই যে বানাচ্ছি, ভাত খেয়েই বসালাম, কারণ ওর ম্যামকেও একটুখানি দেবো, না হলে চলে যাবে। তো সেই জন্য, আর ওই যে ও রেডি হচ্ছে যাওয়ার জন্য, এই যে যাওয়ার সময় ভাগ্নির জন্য জামা
নিয়ে যাবা, জামা টাওয়াল এগুলো নিয়ে যাবা, ঠিক আছে? দিদির জন্য, দিদির এখন নাইটি হবে কি? হ্যাঁ, দিদির জন্য ফল নিও। তো বন্ধুরা, আমারও ভীষণ যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমার এই সময়টা যাওয়া উচিত হবে না। আমাকে গিয়ে ভিডিও কল করবা, হ্যাঁ ঠিক আছে? না না, আমি ফোন করব, ভিডিও কল করবা। তো আমি দেখবো, মেয়ে মানে একটা বুঝতেই পারছো, আলাদা একটা ফিলিংস, ভাল লাগে। চলো এখন হচ্ছে বানিয়ে নিই, ও যাক। বেশিরভাগ দিন কি হয়, আমি কাজ করতে করতে ওর ম্যাম ঢুকে, আর আমি কাজ করতে করতে ওর ম্যাম চলে যায়, তো ভালো কিছু খাবার বানিয়ে দিতেই পাই না। তো ভাবলাম চলো আজকে পায়েস বানিয়ে দিই আর কি। বিয়েবাড়ি খেয়ে এসে শুধু একটা দিন নখগুলো রাখলাম, সংসারের কাজবাজ করতে খুব অসুবিধা হয় বলে দেখো ছোট ছোট করে নখগুলোকে কেটে নিলাম। তো এবারে চলো, আমি আর ছেলে বাড়িতে একা, এখন দুজনে মিলে লাল চা নিয়ে নিলাম, সাথে বিস্কিট চানাচুর নিয়ে নিলাম। আর নখগুলো তোমাদের দেখাচ্ছি, কী যে আরাম লাগছে, মোবাইল টিপতে পারছি, সব কিছু করতে পারছি। আর এই যে হাতটা কেটে গেছে সেটাই দেখাচ্ছিলাম। আর ছেলেকে এখন তাড়াতাড়ি করে বই নিয়ে বসাবো, প্রচুর হোমওয়ার্ক দিয়েছে। আর সেইগুলো এখন যদি না বসাই 10টা অবধি, মানে 10টা পর্যন্ত কমপ্লিট করতেই লাগবে সময়, প্রায় 2.5 ঘন্টার মতন সময় লাগবে। তো একটু আগেও বই পড়ে উঠলো যদিও বা, একটু রেস্ট নিতে দিলাম, এখন আবার বই নিয়ে বসেছি। তো চলো, ওইদিকে কি মনে হচ্ছে আমাকে দেখে? আমি ঘুম থেকে উঠলাম, আয়ুষকে পড়িয়ে না মিনিমাম ধরো আধ ঘন্টাও বোধহয় ঘুমায়নি, চোখটা এমন লেগেছিল। আয়ুষের বাবা ফোন করলো, কী ব্যাপার এতক্ষণ থেকে ফোন করছি, ফোন ধরছো না? ও আবার গিয়ে আমাকে ভিডিও কল করেছিল, পুচকিটাকে দেখিয়েছিল, দেখিয়ে টেকে আয়ুষকে বই টই পড়ে নিয়ে আয়ুষকে বলেছি, বাবা তুই এখন বইগুলো রাখ, আমার না কেমন চোখটা লেগে আসছে। তো ওইদিকে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়েছি, আধা ঘন্টা হয়েছে, আমি ঘড়ি দেখেছি। তো এখন উঠে দেখি প্রায় 11:15টার মতন বাজে। তো তাড়াহুড়ো করে এখন উঠলাম, এখন হচ্ছে আয়ুষকে খেতে দেবো, খেতে দিয়ে তারপরে হচ্ছে এই তারপরে ওকে ঘুম পাড়াবো, কারণ সকালবেলা না হলে উঠতে পারবে না। তো কি হলো ব্যাপারটা, আজকে সারাদিনে তো তোমাদের ওই ঘটনাটা বলাই হলো না। পুনের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে ডক্টরের, অ্যাপয়েন্টমেন্ট নিতে গিয়ে দেখি, শুনছি যে বলছে ওরা অনলাইনে এখন কিন্তু ডাক্তারবাবু দেখেন, তোমাদের যে আসতেই হবে তার কোনো মানে নেই, এত দূরে যেহেতু থাকো। তো আমি ভাবলাম সব দিক ভেবে চিনতে যে ঠিক আছে, তাহলে রেগুলার যে টেস্টগুলো কোথায় করাবো, আমাদেরকে বললো এখানেই কোনো ভালো ল্যাবে করিয়ে আমাদের রিপোর্টগুলো দেখিও। আর দূরের পেশেন্টরা নাকি এইভাবেই অনলাইনে ভিডিও কলের মাধ্যমে ডক্টরের কাছে, মানে ডক্টর দেখেন আর কি। তো এটা আমাকে বললো। তো তারপরে আমরা দুজন মিলে ডিসিশন নিলাম যে এই সময়টার সামনেই আমার ডেলিভারি, তো এই সময়টা আমাকে একা রেখে যাওয়া উচিত হবে না। তবুও আমি বাড়িতে গিয়েই থাকতাম, বা মা আসতো, মা না আসলেও কেউ একজন এসে এখানে থাকতো। তো অনেক কিছু ভাবনা চিন্তা করার পর ও বললো তাহলে এক কাজ করি, এইবার ডক্টরকে দেখানোটা আমরা অনলাইনেই দেখাই, তারপর তোমার ডেলিভারি হয়ে গেলে তারপরে আমি আবার নিয়ে যাবো ওকে পুনেতে। তো এটাই ডিসিশন নেওয়াটা কি ঠিক হলো না ভুল হলো আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো ওখান থেকে ডাক্তার বললো দেখো এখানে আসবেন, আমি তো সেই টেস্টের রিপোর্টই দেখবো, আর ওষুধ দেবো, আর চেক আপ করবো। তো সেটাই ভিডিও কলের মাধ্যমেও হয়ে যাবে, ধরো টেস্টের রিপোর্ট দেখলো, তারপরে ওষুধ লিখে দিল, যদি ওষুধ কমাবার থাকে বা বাড়ানোর থাকে ডক্টরবাবু দিবেন, বলে এইটুকুই করার জন্য তোমরা আসবে। তারপরে ডাক্তারবাবু জানেন যেহেতু আমি প্রেগনেন্ট, উনি শুনেছেন, কারণ ওনাকে আমি আগেই বলেছি যে এরকম। তো ওনার সাথে একটা ভালো ফিল হয়ে গেছিলো। তো মানে সব কিছুই ব্যাপার জানিয়েছি, যে বেবি আসছে তার রিপোর্টগুলো দেখিয়েছিলাম, থ্যালাসেমিয়ার। তো সব কিছু দেখে ডাক্তারও বললো যে আপনারা এক কাজ করেন, এইবার আসতে হবে না, আপনারা অনলাইনেই দেখিয়ে নিন, আপনাদের আবার নেক্সট যে মান্থে আসতে বলবো 4 মাস পরে, তখন আপনারা এসে বাচ্চাটাকে দেখিয়ে যাবেন। তো এই হলো ব্যাপার। তো চলো তোমরা অবশ্যই জানিও কমেন্টে। তো চলো ফিরে আসছে আগামীকাল আরও একটা ব্লগে।